শরৎকালের আবির্ভাব ঘটেছে প্রকৃতিতে। আকাশে ফালি ফালি কালো মেঘের আনাগোনা। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তবে স্নিগ্ধময় করে তুলছে চারিপাশ। বৃষ্টির কারণে রোদের দেখা প্রকৃতিতে মেলে না বললেই চলে। তবে আজ সবাইকে চমকে দিতে সূর্যের আগমন ঘটেছে, তবে তার তাপদাহ খুবই নিম্ন। পরীক্ষার হলরুম থেকে বেরিয়ে রোদ দেখে মুচকি হাসি দিই। চারিদিক কেমন ঝলমল করছে। গাছের পাতায় জমে থাকা পানিতে রোদের আলো পড়ে আলোর প্রতিফলন হচ্ছে চারপাশে। এই জন্য এক মন কাড়া দৃশ্য। কেটে গিয়েছে 4টি মাস। এত জলদি কিভাবে সময় চলে গেল তা বুঝতেই পারিনি। আজ ছিল মেডিকেলে আমার ভর্তি পরীক্ষা। ধীর পায়ে সামনে এগোতেই দেখি রোদ্দুরের মাঝে দাঁড়িয়ে আছেন পূর্ব ভাইয়া। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম গাল বেয়ে গড়িয়ে পড়ছে, তবে তার সেদিকে কোনো খেয়ালই নেই। সে ব্যস্ত তার ফোনে, বেশ মনোযোগ সহকারে ফোনে টাইপিং করছেন। আমি দ্রুত পায়ে ভিড় ঠেলে ঠুলে তার সামনে গিয়ে দাঁড়াই। ক্ষণের মাঝে তিনি মাথা তুললেন, খানিক হেসে বললেন, কখন বের হলি? আপনি যখন ফোনে টাইপিংয়ে বিজি ছিলেন। ও, পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, ভালো। যা, গাড়িতে বস, আমি আসছি। আমি ভ্রু কুঁচকে তাকে জিজ্ঞেস করি, কই যাচ্ছেন? পূর্ব ভাইয়া তার ফোন পকেটে ঢুকে পিছে যেতে যেতে বললেন, আসছি, তুই গাড়িতে বস। পূর্ব ভাইয়া চলে গেলেন। আমি সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে গাড়িতে উঠে বসি। মন গহীনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তিনি গেলেন কোথায়? 10 মিনিট পার হতেই আমার পাশে ড্রাইভিং সিটে এসে বসলেন পূর্ব ভাইয়া। ঘেমে টই টুম্বর তার শার্ট, হাতে একটা পলিথিনের প্যাকেট রয়েছে। তিনি পকেট থেকে রুমাল বের করে আমার দিকে প্যাকেটটি এগিয়ে দিতেই আমি চটপট বলি, এটা কিসের প্যাকেট পূর্ব ভাইয়া? খুলে দেখো। ক্লান্তি মাখা কণ্ঠে তিনি বললেন। আমি প্যাকেট খুলতেই চোখ দুটো বড় বড় হয়ে যায়। প্যাকেটে রয়েছে খাবার, বার্গার, চকলেট, কোকা কোলা, পিৎজা, আরও বেশ কিছু। আমি চমকিত দৃষ্টি দিয়ে তার দিকে তাকাই। তিনি ফের ব্যস্ত হয়ে পড়েছেন ফোনে। আমি বললাম, পূর্ব ভাইয়া এসব কি? এত খাবার কার জন্য? পূর্ব ভাইয়া বাঁকা চোখে আমার দিকে তাকান, কণ্ঠে গম্ভীর ভাব টেনে বললেন, স্টুপিড, তোর হাতে দিয়েছে কি অন্যকে দেওয়ার জন্য? এগুলো তোর, জলদি ফিনিশ কর, একটা কিছুও জানি বাকি না থাকে। আমি চরম অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। এই লোক নিশ্চিত পাগল হয়ে গিয়েছে, না হলে এত খাবার শেষ করতে বলছে। আমি কণ্ঠে অবাক স্বর টেনে বলি, আপনি কি পাগল পূর্ব ভাইয়া? এত কিছু শেষ করব কিভাবে? তাছাড়া সকালে আমি খেয়েই বের হয়েছি, এখন এত কিছু খেতে পারবো না। পূর্ব ভাইয়া বোধ হয় কিছুটা রেগে গেলেন। চোখ পাকিয়ে তিনি বললেন, সিরিয়াসলি? সকালে খেয়েছিস? জাস্ট 1 পিস ব্রেড খেয়ে বের হয়েছিলি। সকাল 6টায় বের হয়েছিস আর এখন বাজে দুপুর 2টা। পুরো 8 ঘন্টা ধরে জাস্ট একটা ব্রেড খেয়ে আছিস। আচ্ছা, তুই কি চাস বলতো? অসুস্থ হয়ে তুই হসপিটালের বেডে পড়ে থাকবি আর আমাকে কষ্ট দিবি? কষ্ট দিয়ে দিয়ে শেষ করে ফেলবি? হোয়াই দোলপরি, এত যন্ত্রণা কেন দিস আমায়? কোনো কথা ছাড়াই আমি বার্গারে কামড় দিই। তা দেখে তৃপ্তিময়ী হাসি দিয়ে পূর্ব ভাইয়া ফোনে ব্যস্ত হয়ে পড়লেন ফের। বিরক্তি নিয়ে 2 কামড় খেয়ে চারপাশে তাকাই। গাড়িটা পার্কিং লটে। সামনে যাওয়া আপাতত সম্ভব না। শত শত স্টুডেন্ট পরীক্ষা দিয়ে হল দিয়ে বের হচ্ছে, এর মধ্যে গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব। আমি অসহায় চাহনি দিয়ে পূর্ব ভাইয়ার পানে তাকিয়ে বলি, আর খাবো না প্লিজ। পূর্ব ভাইয়া ফোন থেকে চোখ সরালেন। আমার হাতের দিকে চেয়ে ফের মুখশ্রীতে রাগী ভাবটা টেনে আনেন। রাগান্বিত কণ্ঠে তিনি বললেন, থাপ্পড় চিনিস? খেয়েছিস কি যে আর খাবো না বলছিস? পুরোটা শেষ কর দোল, না হলে বল আমি খাইয়ে দিই অন্য স্টাইলে। কথাটা বলে তিনি বাঁকা হাসি দিয়ে চোখ মারলেন। অন্য স্টাইলটা কোনটা সেটা না বুঝতে পারলো এতটুকু শিওর বেশ ভালো স্টাইল নয় সেটা। আর তাছাড়া তার হাত থেকে খাওয়া ইম্পসিবল। আমি আমতামতা করে তাকে বললাম, আপনার হাতে বা আপনার সেই অন্য স্টাইলে আমি খাবো না, নিজ হাতেই খাচ্ছি। বহু কষ্টে বার্গার শেষ করে চকলেট মুখে পড়ে নি। 3-4টা ক্যাডবেরি শেষ করে পাশে পূর্ব ভাইয়ের দিকে তাকাতেই হতক বিহবল হয়ে পড়ে। তিনি স্থির দৃষ্টি ছুড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। হাত দুটো আর ঠোঁট যুগল খুবই ধীর গতিতে কেঁপে যাচ্ছে, যা আমার চোখ এড়ালো না। হঠাৎ পূর্ব ভাইয়া এগিয়ে আসেন, আমার দুবাহু খানিকটা জোরে চেপে ধরে গাড়ির দরজার সাথে চেপে ধরেন। আকস্মিক কাণ্ডে ভয় পেয়ে আমি কিছু বলতে নিব, তার আগেই তিনি তার মাথা নিচু করে আমার থুতনিতে নিজের ওষ্ঠযুগল স্থাপন করেন। গভীর চুমু এঁকে দিয়ে আমার অধর যুগলের পাশে লেপ্টে থাকা চকলেটগুলো নিজের ওষ্ঠ দ্বারা মুছে নেন। পরিশেষে এক প্রকার ছিটকে দূরে সরে যান তিনি। আমি এখনও নিস্তব্ধ, বাকরুদ্ধ।
তিনি এমনটা দ্বিতীয়বার করবেন তা কল্পনাই করিনি, কারণ তিনি আমায় কথা দিয়েছিলেন আমায় হালালভাবে স্পর্শ করবেন। আর চোখে তার দিকে তাকিয়ে দেখি তিনি জোরে জোরে শ্বাস টানছেন অন্য পাশে তাকিয়ে। অতঃপর আমার হাতে অন্য দিক ঘুরেই টিস্যু দিয়ে বললেন, মুখের চকলেটগুলো মুছে ফেল, নিজেকে কন্ট্রোল করা পসিবল হচ্ছে না আমার। পূর্ব ভাইয়ের কথা শুনে রাগে মনে হয়েছিল তার চুল ছেড়ে ফেলে, পুরো মাথার চুলগুলো। টিস্যু দিয়ে ঠোঁট থুতনি মুছে সেটা গাড়ির কাজ ভেদ করে বাহিরে ছুঁড়ে মারি। পরিশেষে রাগ কাবু করতে না পেরে পূর্ব ভাইয়ের হাতে আলতো থাপ্পড় দিই। সঙ্গে সঙ্গে তিনি ঘুরে তাকান। আমি কাঁদো কণ্ঠে বলি, অসভ্য লোক আপনি, আপনি কথা রাখেননি, বলেছিলাম আমায় আর স্পর্শ করবেন না, কিন্তু কিন্তু আজ এটা কি করলেন? আপনার মতো লোককে ট্রাস্ট করা জাস্ট টাইম ওয়েস্ট, চরম অসভ্য আপনি, ছি। নাক সেটকিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিই। তার আগে খেয়াল হয়েছিল পূর্ব ভাইয়ের অবিশ্বাস্য করা চাহিনি। হয়তো তিনি বুঝতে পারেননি আমি এতগুলো কথা তাকে গড় করে বলে দেব। মৌনতা পালন করা দুজনের মাঝে হঠাৎ হাতে হ্যাচকা টান অনুভূত হয়। ছিটকে গিয়ে পড়ি পূর্ব ভাইয়ের বুকে। মাথা তুলে বেশ কঠিন কয়েকটা কথা বলবো, তার আগে পূর্ব ভাইয়ের চাহনি দেখে থতমতো খেয়ে যায়। তার চাহনি কিছুটা অন্যরকম, নিঃস্বার্থময় বা পূর্ণতা পেয়েছে এমন টাইপ চাহনি। পূর্ব ভাই আমার বাহু ছেড়ে চিবুক স্পর্শ করলেন। নরম কণ্ঠে বললেন তিনি, তার অষ্টদয়ে শুধুমাত্র আমার আধিপত্যতা, তার সর্বমুখে চলবে আমার রাজত্ব, কারণ সে যে আমার প্রাণসী, আমার বেঁচে থাকার প্রাণ ভ্রমর আসে। আমার সবটা জুড়ে যেমন তার স্পর্শ বিদ্যমান থাকবে, তেমনি তার সবটা জুড়ে থাকবো আমি। আমার অস্তিত্ব, স্পর্শ, অন্য কিছু তার উপর স্পর্শ করুক বা হেঁটে সেটে থাকুক, তার অনুমতি যে এই ফায়াজ আবরার পূর্ব দেবে না। একান্ত রূপে মনের মন্দিরে তাকে স্থান দিয়েছে সে। এত সহজে তার স্নিগ্ধ পরীর উপর অন্য কেউ আধিপত্য বিস্তার করবে, এটা সে কিভাবে মেনে নেবে? ঘোরের মাঝে থেকেই পূর্ব ভাইয়ের সবটা কথা শুনেছিলাম, তবে লাস্টের বলা স্নিগ্ধপরী শব্দটা শুনেই আমার অনক নড়ে। শত শত কৌতূহল আর কিছু জানার আকাঙ্ক্ষা নিয়ে তার দিকে গভীর দৃষ্টি দিই। অতপর অস্থিরতা নিয়ে বলি, স্নিগ্ধপরী, এটা আপনি ডাকলেন? তার মানে কি সেই লোকটা আপনি ছিলেন? সেই কালো পোশাকধারী লোক যে আমার প্রতিদিন চিরকুট পাঠাতো, হুমকিস্বরূপ প্রেম বাক্য উপস্থাপন করতো? আর আর সে তো আমার সামনে কয়েকজনকে মেরে ফেলেছে, আশমিকে মেরে টুকরো টুকরো করেছে। পূর্ব ভাইয়া, তাহলে সে আপনি ছিলেন? ভরত কৌতূহল নিয়ে প্রশ্ন করতেই পূর্ব ভাইয়া আমার কপালের সামনে থাকা চুলগুলোকে কানের পিঠে গুঁজে দেন। রহস্যময়ী হাসি দিয়ে বললেন, তো তোর কি মনে হয় পূর্বের সম্পদে অন্য কেউ নজর দেবে আর তা আমি মেনে নেব? আড়ালে থেকে এভরি টাইম তোকে কড়া সিকিউরিটিতে রেখেছি। হুট করে মনে ভয় ছেয়ে গেল। ভীত কণ্ঠে বলি, তাহলে সেই ভয়ানক মৃত্যুগুলো আপনিই দিতেন? কিন্তু কি করে? আপনার কাছে রিভলভার কোথা থেকে আসলো? পুলিশ অ্যারেস্ট করেনি আপনাকে? আপনার রিভলভার লাইসেন্স প্রাপ্ত ছিল, এটা আমি দেখেছি পূর্ব ভাই। যেদিন সেই দুটো ছেলেকে আমার সামনে গুলি করেছিলেন, আমায় এসে আগলে ধরেছিলেন, তখন আপনার পকেট থেকে কাক বের হয়। লাইসেন্স প্রাপ্ত রিভলভার ছিল আপনার? হ্যাঁ, আশমি তো পুলিশের আওতায় ছিল। তাহলে তাহলে এসব কি করে? প্রশ্নগুলো করতে করতেই মাথা চক্কর দেয়। তখন পূর্ব ভাইয়া আমায় ছেড়ে দেন, শটান হয়ে বসে উত্তরের আশায়। পূর্ব ভাইয়া বললেন, সব উত্তর একেবারে জেনে গেলে এ রহস্যের কোনো মূল্য থাকে না তোর পরি। প্রকৃতি সব রহস্য উদ্ঘাটন করতে নেই, তেমনি আমার ব্যাপারে সব রহস্য উদ্ঘাটন করার প্রয়োজন নেই। সব কিছু জেনে গেলে জীবনে কৌতূহল কই থাকলো? ব্যাস, আর কিছুই বললেন না তিনি। গাড়ি স্টার্ট দেন। রাস্তা ফাঁকা হয়ে এসেছে। আমি পুরো রাস্তায় উত্তর জানার জন্য হাসপাস করলেও তিনি আমায় কিছুই বলেনি। রাগের বশে উল্টো দিকে মুখ করে বসে থাকি পুরো রাস্তায়। রুমে পায়চারি করছি দ্রুত গতিতে। শান্তি পাচ্ছে না মনের কোথাও। প্রশ্নগুলোর উত্তর না জানলে প্রশান্তি মিলবে না। এদিকে উত্তর যে পূর্ব ভাইয়া দেবেন না এটাও শিওর। বিরক্ত হয়ে কাবার্ড খুলি ফ্রেশ হওয়ার ড্রেস নেওয়ার জন্য। তখন চোখে পড়ে কালো শাড়িটা। মুহূর্তে মনে পড়লো সেই দিনের কথা। এই কয়েক মাসে আগের ঘটনা ভুলে গিয়েছি একদম। আয়েফ ভাইয়া এখন আর এই বাসায় আসেন না। পরিবারের সবাই বিষয়টি জেনে গিয়েছে। পূর্ব ভাইয়া বলেছেন, আমার শতবার না করা সত্ত্বেও তিনি শোনেননি। আয়েফ ভাইয়া বা তার পরিবারের সাথে আবরার মেনশনের আর কোনো যোগাযোগ বা ভালো সম্পর্কই নেই। পূর্ব ভাইয়ের সাথে আয়াফ ভাইয়ার ফ্রেন্ডশিপ ছিল 25 বছরে, যা নিমিষেই চুরমার হয়ে যায়।
পূর্ব ভাইকে ঘটনাটি নীরব এবং আদ্রাফ বলে দিয়েছে। ইচ্ছে করে নয়, আদ্রাফ ক্যামেরা লাগাতে গিয়ে ধরা পড়ে যায় পূর্ব ভাইয়ার হাতে। অতঃপর ভয়ের চোটে পুরা ঘটনা নীরব আদ্রাফ গড় গড় করে বলে দেয়। শাড়ি পরার অপরাধে সেদিন আমায় পূর্ব ভাইয়া কিছুই বলেননি, তবে রেগে আমার সব শাড়িগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছিলেন। হাসি মুখে তা দেখে এক পর্যায়ে শব্দ করে হেসে দিয়েছিলাম, যার ফল কিছুটা ভয়ানক ছিল। মাঝরাত, সবাই ঘুমে মগ্ন হলে অহরা ঘুমায়নি। টিপটিপ পায়ে দোলার রুমে প্রবেশ করেছে। হাতে দুটো ইঞ্জেকশন। চটজলদি ঘুমন্ত দোলার হাতের রগে ইঞ্জেকশন দুটো পোষ করে দেয় সে। স্বস্তির শ্বাস ফেলে নিজের রুমে এসে কাউকে মেসেজ করে ওরা বলল, ইঞ্জেকশন পুশ করার ডান, কয়েকদিনের মাঝেই ক্যান্সার ধরা পড়বে। ওরা বসে পড়ে বেড়ে, চুপ করে পানি টুপটাপ করে পানি গড়িয়ে পড়ে চোখ থেকে। তার জীবনটা এতটা কঠিন, কষ্টদায়ক কেন? ওরা হিচকে তুলে কাঁদছে। কাঁদার ফলে ওর চোখের সাদা অংশটুকু রক্তিম বর্ণ ধারণ করেছে। ফোন বেজে উঠতেই কান্না থামায় বহু কষ্টে সে। অতঃপর ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে? আমি ফায়েজ আবরার পূর্ব, ছাদে এসো। ওরা কেঁপে উঠল যেন। জোরপূর্বক গলা দিয়ে শব্দ বের করে বলল, আসছি। কথাটা বলেই সে ফোন কেটে দেয়। ওয়াশরুমে গিয়ে পানি দিয়ে চোখ মুখ ধুয়ে নেয় ভালোভাবে। নয়তো পূর্ব যদি বুঝতে পারে সে কেঁদেছে, তাহলে কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবে। ওরা চট জলদি চলে যায় ছাদে। ছাদের কর্নারের দিকে তাকাতেই নজরে আসে কারো প্রতিচ্ছবি। অন্ধকারে তার চেহারা না দেখা গেলেও ওরা বুঝতে পারে সে পূর্ব। পূর্বের পাশ ঘেঁষে দাঁড়ায় ওরা। পূর্ব তখন মনের সুখে আকাশ পানে সিগারেটের বিষাক্ত ধোঁয়া উড়াতে ব্যস্ত। এই ব্যস্তক্ষণ পালন করছে। ওরার উপস্থিতি টের পেয়ে সে গম্ভীর কণ্ঠে বলল, ইঞ্জেকশন দিয়েছো? হ্যাঁ। দীর্ঘশ্বাস ছেড়ে বলল ওরা। দুটো নাকি তিনটা? দুইটা আপাতত, তিনটা একসাথে দিলে অসুবিধা হবে অনেক। পূর্ব ফের ব্যস্ত হয়ে সিগারেটের মাঝে। চোখ দুটো যেন জলজল করছে আধারে আশপাশ ছেয়ে থাকলেও। ওরা ঠিকই দেখতে পায় সেই জলজল চোখ দুটো। বুকে মোজর দিয়ে ওঠে তার। নিজেকে সামলাতে না পেরে ওরা কেঁদে দিয়ে বলল, এমনটা না করলে হয় না পূর্ব। দোলের তো কোনো দোষই নাই। মাঝখান থেকে এই মেয়েটা কেন কষ্ট পাবে? পূর্ব হাতের সিগারেটটা ফেলে দেয়, পায়ের তলায় রেখে পিষে ফেলে একদম। ধরা কণ্ঠে পূর্ব বলল, এমন কিছু সময় আছে যেখানে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদের শাস্তি ভোগ করতে হয়। দোলার ক্ষেত্রেও তাই। ওরা এবার পূর্ণ দৃষ্টি দেয় পূর্বের দিকে। পর্যবেক্ষণ করার পর সে বলল, দোলকে ভালোবাসো? জানি না। গম্ভীর কণ্ঠে উত্তর দেয় পূর্ব। পরিশেষে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে চলে যায়। ওরা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। কিছু পরিস্থিতি আমাদের জীবনকে নরকে পরিণত করে। নরকের যন্ত্রণায় আমাদের জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। সেই যন্ত্রণার দাগ কখনো মুছে যায় না। কিছু কালো স্মৃতি হিসেবে তারা আমাদের চারপাশে বিচরণ করে। ওরা আর পূর্বের ক্ষেত্রেও হয়তো তাই। ভোরবেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমার। তীব্র মাথা ব্যথায় শ্বাস আটকে আসার উপক্রম। মাথা বালিশ থেকে তুলতেই চোখ দুটো মার্বেলের মতো গোল গোল হয়ে যায়। বালিশে রক্ত, বেশ খানিকটা। রক্ত আসলো কোত্থেকে? কানের কাছটা ভেজে অনুভূতি হতেই সেখানে স্পর্শ করি। হাতটা চোখের সামনে আনতেই দৃশ্যমান হয় রক্তাক্ত হাত। কান দিয়ে রক্ত পড়ছে। মাথা আউলিয়ে যায় ক্ষণে। বমি বমি ভাব আসাতে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। গল গল করে রক্ত বমি করি। শরীর নিস্তেজ হয়ে আসতেই ওয়াশরুমের ফ্লোরে বসে পড়ি। রক্ত বমি, রক্ত কান দিয়ে কেনই বা পড়ছে তা ভাবার মতো সময় হলো না যেন। চক্ষু যুগল বন্ধ করে ফ্লোরে মাথাটা বেশ জোরে সরে পড়ে যায়। জ্ঞান হারানোর আগে পূর্ব ভাইয়ার চেহারাটা মুখের সামনে ভেসে ওঠে। সময়ের ব্যবধানে জ্ঞান ফিরে আসতেই নিজেকে বেডে পাই। মাথা ধরে উঠে বসতেই ব্যালকনিতে কারো ছায়া দেখতে পেলাম। কেউ দাঁড়িয়ে আছে। পূর্ব ভাই। তড়িৎ গতিতে বেড থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে পরিচিতি নিলেই সামনে নিয়ে বেলকনিতে চলে যাই। বহু কষ্টে শব্দগুচ্ছগুলো এক করে নিম্ন কণ্ঠে বলি, পূর্ব ভাই। তিনি পিছে ঘুরে দাঁড়ান। হ্যাঁ, পূর্ব ভাই ইনি। কেমন থমথমে চাহনি নিয়ে তাকিয়ে আছেন। আমি ঠোঁটের কোণে হাসি টেনে সামনে এগোতেই ফের পড়ে যাই। অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, পূর্ব ভাইয়া একবারও এগিয়ে এসে আমায় ধরলেন না। অবিশ্বাস্য চাহনি নিয়ে তার পানে তাকাই। তার দৃষ্টি স্বাভাবিক। অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন তিনি। তা দেখে বুকে হু হু করে ওঠে। সোফা ধরে উঠতে নিব, শক্তি পাচ্ছি না। এতটা দুর্বল লাগছে কেন? ফের পূর্ব ভাইয়াকে উদ্দেশ্য করে বলি,
পূর্ব ভাই আমি উঠতে পারছি না, আপনার হাত একটু দিন। পূর্ব ভাইয়া এগিয়ে আসলেন। চিন্তার ভয়ে ছেয়ে থাকা মন গহীনে যেন আলোর দিশা এলো। তিনি এগিয়ে এসে আমায় হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে উঠিয়ে নেন, অতঃপর দ্রুত পায়ে পিছে সরে যান। চোখে আমার পানিতে টইটুম্বুর। হেঁচকা টান দেওয়া হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছি। আমি স্বাভাবিক হয়ে বলি, আপনি আমার রুমে? তিনি বললেন, ওয়াশরুমে ওভাবে পড়েছিলি কেন? জানি না, হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই, তারপর আর কিছু মনে নেই। খাওয়া দাওয়া ঠিক মতো করিস না কেন? বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? আমি আলতো হেসে বলি, না লাগবে না, ঠিক আছে আমি। আমার উত্তর শুনে তিনি আর 1 মিনিটও দাঁড়ালেন না। গটগট পায়ে চলে যেতে নিলেই আমি পিছু ডেকে বলি, আপনি ঠিক আছেন পূর্ব ভাইয়া? তা আমাকে কি তোর অস্বাভাবিক বা পাগল টাইপ মনে হচ্ছে রিসেন্ট? ধমকে সেটা বললেন তিনি। আমি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকাকালীন ধীর কণ্ঠে বলি, না, আমার কথার মানে সেটা ছিল না। তো কি মিন করছিস তোর কথায়? ডিসগাস্টিং। সময় অপচয় হলো তোর সাথে কথা বলে। চলে যান পূর্ব ভাইয়া। আমি অবাক নয়নে তাকিয়ে আছি। আচ্ছা, ইনি কি সেই পূর্ব ভাইয়া যে আমার সাথে কখনো উঁচু গলায় কথা বলতেন না, ধমক দিতেন না? আজ হঠাৎ তার কি হলো? বেলকনির দেয়াল ঠেস দিয়ে বসে অনিচ্ছা সত্ত্বেও কেঁদে দিই। কি হলো তার? এমন ব্যবহার তো পূর্ব ভাইয়া আমার সাথে আগে কখনো করেননি। তবে আজ আজ এসব এমন উদ্ভট আচরণ করলেন কেন? আজ অরিন আর অভ্র ভাইয়ার হলুদ, আর কাল বিয়ে হবে। অরিনকে আমাদের বাসায় আনা হয়েছে। এখান থেকে হলুদ লাগিয়ে পরবর্তী দিন বিয়ের জন্য বুক করা হোটেলে নিয়ে যাবে। সবাই ব্যস্ত হলুদ সন্ধ্যার আয়োজনে, তবে আমি চুপচাপ বসে তাদের কাজ দেখছি। বেশি আছে মন গহীন। সকালের পূর্ব ভাইয়ার করা ব্যবহারের কথা মনে পড়তেই শুধু কান্না পায়। তিনি এমন করলেন কেন? রক্তবমি বা অসুস্থতার কথা কাউকেই জানায়নি। আম্মু কয়েকবার সন্দেহ করেছিল আমার কিছু হয়েছে, কিন্তু আম্মুকে মিথ্যে বলে কাটিয়ে নিয়েছি তার সন্দেহ। অন্যদিন হলে হয়তো বাসার সবাই এক মুহূর্তে বুঝে যেত আমার অসুস্থতার কথা, কিন্তু আজ কেউ বুঝতে পারেননি। বিয়ে এবং হলুদ এসব নিয়ে সবাই খুব ব্যস্ত। আবরার মেনশনে থেকে আসার সময় পূর্ব ভাইয়া একেবারের জন্য আমার সামনে আসেননি, একটু কথা বলেননি, যেতে বাধা দেননি। এসব যেন মনে শুধু কষ্ট দিচ্ছে, স্বাভাবিক থাকতে দিচ্ছে না আমায়। কাঁধে কারো স্পর্শ পেতে পিছু ঘুরে তাকাই। অরিন দাঁড়িয়ে, ওর চোখ মুখে মলিনতা ভাব। হয়তো বিয়ে হচ্ছে তাই দেখে, বাবা মার থেকে দূরে চলে যেতে হবে তাই ভেবে। অব্র ভাই বিয়ের পর অরিনকে কানাডা নিয়ে যাবে। অরিন আমার পাশে বসে পড়ল। চোখ দুটো ওর জানান দিচ্ছে তারা কিছু বলতে চায়, অনেক কিছু। অরিন বলল, এভাবে মন খারাপ করে বসে আছিস যে? রেডি হবি না? ফাংশন শুরু হবে একটু পর। হুট করে কি হলো জানা নেই, অরিনকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিই। কান্নারত কণ্ঠে পূর্ব ভাইয়ার করা বিহেভিয়ার বর্ণনা দেই ওকে। তা শুনে মলিন হাসে অরিন। ও বলল, আমাদের জীবনটা উপন্যাস না রে দোল পাখি। সবসময় যে সুখ থাকতে হবে তা কিন্তু নয়। আমাদের অগোচরে অনেক কিছুই হয় প্রতিনিয়ত, অনেক বড় কিছু। ইউনো, মাঝে মধ্যে প্রিয়জনকে কাছে পেতে হলে কষ্ট পেতে হয় অনেক। তোর ক্ষেত্রেও হয়তো তাই। তবে একটা জিনিস মনে রাখবি, যে তোকে কষ্ট দিয়েছে সে নিজেও ভালো নেই রে। সে ভালো নেই, কষ্টে কষ্টে জর্জরিত হয়ে হাতমরা হয়ে চলাফেরা করছে সে। অরিনের কথায় কিছুটা আয়ত্তে করতে পারলেও শেষের কথাগুলো বুঝলাম না। পূর্ব ভাই কষ্টে আছেন, তাহলে আমাকে কষ্ট দেওয়ার কারণ? আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই অরিন উঠে দাঁড়ায়, যেতে যেতে বলল, সব প্রশ্নের উত্তর একসাথে দেওয়া সম্ভব না। অপেক্ষা কর, তবে বিশ্বাস হারাস না, সে কষ্ট পাবে। অরিন চলে যেতেই শত চিন্তা ফের ঝেঁকে ধরে আমায়, তবে উত্তর নেই। ফাংশনের কাজকর্ম শেষ করে দ্রুত রুমে এসে দরজা বন্ধ করে দিই। যন্ত্রণা হচ্ছে, শরীর নিস্তেজ হয়ে আসছে বারংবার। রুমটা পুরো অন্ধকার। লাইট জ্বালাতে নিলেই কেউ আমায় ঝাপটে ধরে। চেঁচাতে নিয়ে থেমে যায়। সুপরিচিত ঘ্রাণ এসে নাকে বাড়ি খেতেই শিহরণ বয়ে যায় শরীরে। ভাইয়া ইনি নিশ্চিত আমি কিছু বলতে নেব, তার আগেই তিনি আমায় ছেড়ে হাত দুটো চেপে ধরেন শক্ত করে। আলতোভাবে চুমু খান। কপালে নিজের ওষ্ঠধরের ছোঁয়া সম্পূর্ণ করে কোলে তুলে নেন আমায়। চুপ থাকার এক পর্যায়ে আমি বলি, এসব কি পূর্ব ভাইয়া? চোরের মতো আমার রুমে কি করছেন? নিচে নামান আমায়, আর চলে যান এখান থেকে। তিনি আমায় বেডে শুইয়ে দেন। তার দুহাত দিয়ে আমায় শক্ত করে জড়িয়ে ধরে মিহি কণ্ঠে বললেন, কথা বলিস না এখন, একটু ঘুমাতে দে।
লাইট অন করবি না ভুলেও, তাহলে আমি তোর কাছে থাকতে পারবো না। আমি চমকে উঠি। কথার আগা মাথা বুঝতে না পেরে কিছু বলার জন্য উদ্যক্ত হতেই কানে এসে বাড়ি খায় কারো ভারী নিঃশ্বাসের শব্দ। তার মানে তিনি ঘুমিয়ে গিয়েছেন এত জলদি? বিয়ে বাড়িতে হঠাৎ কারো চিল্লানোর শব্দে থেমে যায় সবার কাজকর্ম। গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছি পূর্ব ভাইয়ার দিকে। দিনের আগে ফোঁসফাঁস করছে এক প্রকার। থাপ্পড়ের কারণে গালে নিশ্চিত তার 5টা আঙ্গুলে ছাপ পড়ে গিয়েছে। আম্মু দৌড়ে এসে আমি আগলে নেয়। বাবা পাশে দাঁড়িয়ে পূর্ব ভাইয়াকে ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলেন, এইসব কি পূর্ব? তুমি আমার মেয়েকে থাপ্পড় মারলে কেন? আগের মতো কাহিনী শুরু করেছো। ওকে মারার বা এইভাবে অপমান করার কারণটা কি? বাবা বেশ রেগে আছেন। তাই হয়তো আজ প্রথমবারের মতো পূর্ব ভাইয়ের সাথে এমন উঁচু গলায় শাসিয়ে কথা বলছেন। বাবা কখনোই পূর্ব ভাইয়াকে ধমকে কথা বলেন না। পূর্ব ভাইয়া তার কাছে খুব পছন্দের একজন ব্যক্তি। বড় চাচু আর চাচি এগিয়ে আসলেন। তাদের চোখ মুখেও রাগ বিদ্যমান। চাচু বললেন, পূর্ব, সাহস কি দিন দিন তোমার তরতর করে বাড়ছে? দুলের গায়ে আমরা একটা আঁচড়ও দেই না, আর তুমি কিনা ওকে থাপ্পড় মেরে দিলে? কি কারণে? উত্তর দাও। কারো কথা বা প্রশ্ন আমার কানে আসছে না। আমি এক থেনে তাকিয়ে পূর্ব ভাইয়ার দিকে। চোখ দিয়ে অশ্রু পড়া বন্ধ হয়নি, অনবরত চলছে। বিয়ে মহলে প্রবেশ করার পর আমি সর্বপ্রথম পূর্ব ভাইয়ার খোঁজে চারিপাশে তাকাচ্ছিলাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগায় তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। মাথা ঘুরিয়ে পিছে তাকাইয়ে দেখি পূর্ব ভাইয়াকে। তার হাতে কিছু কাগজ ছিল, যা আমার ধাক্কা লাগার ফলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি হাতে ভর দিয়ে উঠে বসে পূর্ব ভাইয়াকে কিছু বলতে নেব, তখনই সে আমার গালে ঠাস করে থাপ্পড় মেরে দেন। থাপ্পড় খাওয়ার পর হতবিহ্বল হয়ে পড়েছিলাম আমি। নির্বাক চাহনি দিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকাই। ধরা কণ্ঠে বলি, পূর্ব ভাই, কিছু হয়েছে? আপনি আমায় থাপ্পড় মারলেন কেন? পূর্ব ভাইয়া বাজখাই কণ্ঠে বললেন, ডাফার গার্ল, চোখ কই থাকে তোর? দেখে চলতে পারিস না? এই কাগজগুলো কতটা গুরুত্বপূর্ণ তুই জানিস? সব তোর কারণে মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। ফ্লোর টাইলস করা, শুভ্র রঙের স্বচ্ছ টাইলস, একদম পরিষ্কার চারিপাশ। কাগজগুলো একদম ঝকঝকে রয়েছে, ময়লা নেই আশেপাশে। তাহলে কাগজ ময়লা কোথায় হলো? আমি মাথা তুলে কান্না দমন করে বলি, পুরু ভাইয়া, এখানে তো কোনো ময়লা আবর্জনা নেই। কাগজ ময়লা হলো কিভাবে আর কোথায়? কাগজগুলো তো ঠিকই আছে। কথাটা বলার পরপরই পুনরায় বলিষ্ঠ হাতের চর পড়ে আমার গালে। গাল দুটো যেন জ্বলে যাচ্ছে। চোখ দুটো থেকে অবাধ্য পানি নিজ নিয়মে করাতে থাকে। তিনি ফের ঝাঁঝ মেশানো কণ্ঠে বললেন, বড়দের মুখে মুখে তর্ক করিস? লজ্জা করে না? কাগজগুলো তুলে দিত আমার হাতে। পূর্ব ভাইয়ার কথা সম্পূর্ণ হওয়ার পরপরই আম্মু আব্বু চলে আসে। সাথে বেশ কয়েকজোড়া চক্ষু তো আমাদের অনেক আগে থেকেই লক্ষ্য করছে। কেউ কেউ তামাশা ভেবে মিটমিটিয়ে হাসছে। লজ্জায় মাথা নিচু করে কান্না করে দিই, কারণ তাকে কিছু বলার সাহস, মন, ইচ্ছে কিচ্ছু নেই আমার। বড় চাচুর কথায় পূর্ব ভাইয়া তার দিকে তাকালেন। তার চোখ দুটো রক্তিম আকার ধারণ করেছে। তিনি হঠাৎ কিছু না বলেই চলে যান সেখান থেকে। আমি নিজেও চক্ষু লজ্জায় সেখান থেকে দৌড়ে চলে যাই। যাওয়ার আগে আম্মুকে বলে গিয়েছি বিয়েটা যেন থেমে না থাকে। আমার জন্য টেনশন করার দরকার নেই, আমি বাসায় যাচ্ছি। আম্মুকে বোঝাতে বেশ বেগ পেতে হয়, কারণ তিনি আমায় ছাড়তে চাইছিলেন না। কিন্তু আমি জোর গলায় বলার পর তিনি রাজি হয়ে যান। গাড়ি নিয়ে উল্টাপাল্টা ড্রাইভ করে ঢাকার বাইরে চলে আসি। এটা মূলত মুন্সিগঞ্জ, এক নদীর কিনারা। গাড়ি থেকে নেমে গিয়ে এলোমেলো পায়ে হেঁটে সামনে চলে যায়। পা দুটো বেগতিকভাবে কাঁপছে। নদীর পাশে ধপ করে বসে পড়ে কেঁদে দিই। চিৎকার করে কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়ে শরীর। ফের রক্তবমি হয়। দুর্বল শরীরটা ঘাসের মাঝে এলি দিয়ে জোরে জোরে শ্বাস দিয়ে চোখ বন্ধ করে ফেলি। পূর্ব ভাইয়াকে আচানক ঘৃণা করতে মন চাইছে। মন গহীন থেকে তার জন্য বরাদ্দকৃত জায়গাটুকুকে ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। এ কোন পূর্ব ভাইয়া, এতটা কঠিন আচরণ? তার উপর আজ গায়ে হাত তুললেন। তবে কি আমি মানুষ চিনতে ভুল করলাম পূর্ব ভাইয়াকে পছন্দ করে? মনে মনে প্রশ্নগুলো আওড়াতে যখন আমি ব্যস্ত, তখন কারো পায়ের শব্দ ভেসে আসে কর্ণকুহরে। শোয়া থেকে উঠে বসে সামনে তাকাতেই খেয়াল হয় একজন ব্যক্তিকে। সে কালো রঙের একটা লম্বা কোট, মাথায় হেড আর সার্জিক্যাল মাস্ক পরে আমার থেকে 3 ফুট দূরে দাঁড়িয়ে আছেন। কিছুটা ভয় ছেঁকে ধরেন বলে দাঁড়াতে নিব, তার আগেই সে ব্যক্তি তড়িৎ গতিতে এগিয়ে এসে আমায় জড়িয়ে ধরে। আমি টের পাই ঘাড়ে তরল জাতীয় কিছু পড়ছে। গুমড়ে কান্নার শব্দ ভেসে আসাতে মনে হলো ব্যক্তিটি কাঁদছে। সে বলল,
আমায় মাফ করে দে দুলপুরি, মাফ করে দে। তোর গায়ে আমি হাত তুলতে চাইনি, তোকে আঘাত করার সময় পাথর হয়ে গিয়েছিলাম। আমার মন হৃদয় সব কিছু স্তব্ধতা ধারণ করেছিল, হৃদস্পন্দন থেমে গিয়েছিল মুহূর্তেই। তোকে আঘাত যেই হাতটি দ্বারা করেছি, সে হাত ক্ষত বিক্ষত করে দিয়েছি। পূর্ব ভাইয়ার কথায় আমি সর্বপ্রথম তার ডান হাতের দিকে তাকাই, কারণ এই হাতটি দিয়েই তিনি আজ সকালে আমায় পরপর দুটো থাপ্পড় দিয়েছেন। হাতটিতে ব্যান্ডেজ করা, তবু রক্তটা যেন বাধা মানছে না। সাদা ব্যান্ডেজটার পুরো অংশটাই লাল রক্তে চুপচুপ। আমার হঠাৎ রাগ উঠল, তাকে সজোরে ধাক্কা মেরে ঠাস ঠাস করে এক গালি 3টে থাপ্পড় মেরে দিই। রাগে গা থর থর করে কাঁপছে আমার। এমন উদ্ভট ব্যবহারের মানে কি? কষ্ট দেবেন আবার আগলে নেবেন, ওয়াই? আমি রাগান্বিত কণ্ঠে বলি, আপনি পাগল হয়ে গিয়েছেন পূর্ব ভাইয়া। সময় থাকতে সাইকিয়াট্রিস্ট দেখান, নয়তো পরে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। তার হাতে গাল বিদ্যমান। দুদিন আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে নিজের মুখে এটে সেটে থাকা সার্জিক্যাল মাস্কটা টেনে খুলে ফেললেন। অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, তার ঠোঁটের কোণে হাসি, অমায়িক হাসি। পূর্ব ভাইয়া আমার হাতের কড়ই ধরে তার সামনে এগিয়ে নিয়ে যান। সামনে পড়ে থাকা অবাধ্য চুলগুলোকে কানের পিঠে গুজে দিয়ে ধরা কণ্ঠে বললেন, পাগল তো সেই কবেই আমি হয়েছি স্নিগ্ধ পরি। তোমার স্নিগ্ধময় প্রেমের সম্মোহনে আমি উন্মাদ হয়েছি। নিজের উশৃঙ্খল জীবনের শৃঙ্খলা ফিরিয়ে এনেছি তোমার কারণে। তোমায় আগলে রাখতে কত রাত দু চোখের পাতা এক করিনি, হিসেব নেই। তোমাকে হারানোর ভয়ে সব সময় আমি তটস্থ হয়ে থাকতাম। তোমার থেকে দূরে সরে হিংস্র হয়ে যেতাম, আবার তোমার ছোঁয়া পেলে হয়ে যেতাম অমানুষ থেকে মানুষ। এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিয়ে তৃপ্তিকর শ্বাস ছাড়েন তিনি। চোখে তার পানির রেশ। কিছু বলতে চাইছে চোখ দুটি, অনেক কিছু, তবে কোনো বাধা পেয়ে সে কিছুই বলতে পারছে না। তরতর করে বেড়ে ওঠা রাগগুলো ক্ষণের মাঝে যেন নিভে গেল তার এই মোহনীয় কণ্ঠের হৃদস্পন্দন থামিয়ে দেওয়া কথাতে। এতটা আবেগ মিশে কেউ কথা বলতে পারে? পূর্ব ভাই আমার হাত ছেড়ে দেন, ঘাসের ওপর বসে পড়লেন। তিনি থমথমে কণ্ঠে বলা শুরু করলেন, ভালোবাসিস আমাকে? আচানক এমন প্রশ্ন আমি থতমত খেয়ে যাই, তবে তা বাহিরে প্রকাশ না করে দৃঢ় কণ্ঠে বলি, আপনাকে ভালোবাসতে যাবো কোন দুঃখে? আপনি তো একটা পাগল। মিনিটে মিনিটে গিরগিটির মতো রূপ বদলান, কখনো আগলে নেন তো কখনো ছুঁড়ে ফেলেন। আপনাকে ভালো যদি বাসি তাহলে জীবন নরকে পরিণত হবে। পূর্ব ভাইয়া অসহায় চোখে বললেন, ভালোবাসিস না? একদমই না। কাটকাট কণ্ঠে জবাব দিই, তাহলে এতক্ষণ এভাবে চিৎকার করে কাঁদছিলি কেন? আমি ইগনোর করলে এভাবে কষ্ট পাস কেন? কাঁদিস কেন? ভরকে যাই ফের একবার। ভ্রু দুটি কুচকে আছে সন্দেহের কারণে। কেমন যেন লাগছে তার ব্যবহার, কথাবার্তার ধরন। হুট করে মনে হলো এতক্ষণ ভালো করে পূর্ব ভাইয়াকে খেয়ালই করিনি। আমায় নিশ্চুপ দেখে পূর্ব ভাইয়া নিজের জায়গা থেকে উঠে আসেন। আমার সন্নিকটে এসে এক হাতে টেনে নিয়ে চট জলদি একটা আঙুল নিজের ওষ্ঠধয়ে ছুঁয়ে দেন। কিছুটা কাছে এসে মাতাল কণ্ঠে বললেন, কি হলো বল? বিদঘুটে এক বিশ্রী গন্ধ এসে নাকি বাড়ি খায়। চোখ মুখ কুচকে এসে দ্রুত বসি। গন্ধটা কিসের হতে পারে তা বুঝতে আমার 2 মিনিট লাগে। সচকিত চোখে আমি পূর্ব ভাইয়ের দিকে তাকাই। তিনি ড্রাঙ্কড। রাগে দুঃখে পুনরায় দলা পাকিয়ে কান্না আসে। তার মানে এতক্ষণে তিনি যা বলেছিলেন সবে নেশার ঘরে। হায় মাবুদ, আমি ভেবেছিলাম হয়তো সরি বলতে এসেছেন, ক্ষমা চেতে এসেছেন, কিন্তু তিনি আমার ভুল প্রমাণিত করে দিলেন। বুক ভরা কষ্ট নিয়ে জড়তা নেমে আসা পা দুটো নিয়ে এগোই সামনে। যাওয়ার আগে পূর্ব ভাইয়ের দিকে তাকিয়ে বলি, আপনি খুব খারাপ একটা লোক পূর্ব ভাই, খুব খারাপ। কখনো মাফ করবো না আপনাকে, আমি চলে যাব অনেক দূরে। কথাটা বলে দৌড় লাগাই। যাওয়ার আগে দৃশ্যমান হয়েছিল পূর্ব ভাইয়া দাঁড়া থেকে ঠাস করে নিচে পড়ে যান। আমি যাইনি একবারও তার কাছে। চোখে পানি নিয়ে দৌড়ে সেখান থেকে রোডে চলে আসি। রোডে আসতেই দেখি একটা ছেলে অ্যাশ কালার গাড়ির সামনে দাঁড়িয়ে বারবার ঘড়ি দেখছে। চিন্তায় ভ্রু কুচকায়। আমি আমার গাড়ির দিকে যাব, তখনই ছেলেটা আমার কাছে এসে বলল, আসসালামু আলাইকুম ম্যাম, আমি ফুয়াদ, ফার্স্ট স্যারের পিএ। ফার্স্ট স্যার তো আপনার সাথে দেখা করতে গিয়েছিলেন, আপনি এখানে? তাহলে তিনি কোথায়? ফাজ? এই ফাজকে পরক্ষণেই মনে হয় সেই দিনের কথা। তাহলে পূর্ব ভাইয়া ফার্স্ট গ্রুপে কি এসব কর্মকাণ্ড করেন, এসব খুন? আমি আর বেশি ভাবলাম না, ধীর কণ্ঠে বলি, আপনার স্যার নদীর পাড়ে মাতাল হয়ে পড়ে আছে, নিয়ে যান তাকে বাসায়। পারলে তাকে সাইকিয়াট্রিস্ট দেখাবেন, পাগল হয়ে গিয়েছেন তিনি। ফুয়াদ বোধহয় বেশ শখ খেলো, চোখ মুখে সেই ভাবটা উপচে পড়ছে। চমকিত কণ্ঠে বলল, ম্যাম কি বলছেন এসব? স্যার ড্রিঙ্কস করেছেন?
মানে কিভাবে? তিনি তো ফুয়াদ নামক ছেলেটার কথা অর্ধসম্পূর্ণ রেখে গাড়ি স্টার্ট দিই। কিছু ভালো লাগছে না একদমই। ইচ্ছে করছে পূর্ব ভাইকে আরো 4-5টা থাপ্পড় দিতে। আহ, প্রেম, ভালোবাসা এত পেন কেন? ওয়াই? সন্ধ্যা বিরাজমান, আকাশে নীলাভ আভা। সূর্য বিদায় দিয়েছে খানিকক্ষণ আগে। বিকাল থেকে ড্রাইভ করতে করতে সন্ধ্যায় বাসায় এসে পৌঁছাই। আবরার মঞ্জিলে যায়নি। বিয়ে হয়তো এতক্ষণে শেষ হয়ে গিয়েছে। নিজের বোনের বিয়েতে শান্তিমতো থাকতেই পারলাম না। সব হয়েছে পূর্ব ভাইয়ার জন্য। একমাত্র তিনিই এই পরিস্থিতির জন্য দায়ী। এলোমেলো পায়ে সিঁড়িতে গিয়ে উঠে রুমে চলে আসি। দৃষ্টি দেখ সেই হাতটায়, যে হাত দিয়ে কিছু সময় আগে পূর্ব ভাইয়াকে একা ধারে 3টে থাপ্পড় মেরেছি। কান্না পায় হঠাৎ, প্রচুর। হাতটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে করছে। ইস, কেন মারলাম তাকে? নিশ্চিত অনেক কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে। পরক্ষণে মনে পড়ে সে তো মাতাল অবস্থায় ছিল, নেশায় বুঁদ হয়ে। তাহলে তখন কি তার কোনো ফিলিংস হচ্ছিল? কিছু ভাববার মতো সুযোগ আমার এই দুর্বল শরীরটা দিল না। অতিরিক্ত মাথা ব্যথা নিয়ে ধপ করে বিছানায় গায়ে লিদি। ডাক্তার না দেখালেই নয়, তবে তার আগে এই দেশ ছাড়তে হবে, দূরে কোথাও চলে যাব। মাটিতে পুঁতে থাক মেডিকেলে পড়ার ইচ্ছে। 2 দিন কেটে গিয়েছে। আজ অভ্র ভাইয়া অরিনকে নিয়ে কানাডা চলে যাবে। যেহেতু পূর্ব ভাইয়া বাংলাদেশে, কানাডা তার কোম্পানির ক্ষতি হতে পারে, তাই পূর্ব ভাইয়া বাংলাদেশে যতদিন থাকবে ততদিন কানাডাতে পূর্ব ভাইয়ার কোম্পানি অভ্র ভাইয়া দেখবেন। 2 দিনে নিজেকে অনেকটা শক্ত করেছি। পূর্ব ভাইয়াকে সম্পূর্ণ ইগনোর লিস্টে ফেলে রেখেছি। অদ্ভুতজনক ব্যাপার হচ্ছে, এই 2 দিনে পূর্ব ভাইয়া একবারও আমার কাছে আসেননি, খোঁজ খবর নেননি, এমনকি এক পলক আমার দিকেও তাকাননি। তিনি এই 2টা দিন ওরা আপুর সাথে ছিলেন। ওরা আপুকে বাইরে নিয়ে যাওয়া, শপিং করিয়ে দেওয়া, রেস্টুরেন্টে ঘোরানো, সব তিনি করেছেন। এসব দেখে বাহির থেকে মনকে শক্ত করতে পারলেও ভেতর থেকে আমার অনুভূতিগুলো মৃত। আমি ভাবতাম হয়তোবা পূর্ব ভাইয়া আমায় ভালোবাসতেন, কিন্তু আমার ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল। আর কত কাঁদবি? কাঁদতে কাঁদতে মরে যেতে চাস? কারো জড়ানো কণ্ঠস্বর শুনে পিছে ফিরে তাকাই। অরিন দাঁড়িয়ে মলিন মুখে। আমি মলিন হাসি দিই। ও এগিয়ে এসে বলল, কাঁদিস না। খারাপ দিনগুলো আমাদের জীবনে বেশিক্ষণ স্থায়ী না রে দোল পাখি, ধৈর্য ধর। আমি মলিন কণ্ঠে বলি, চোখের সামনে যা হচ্ছে তা দেখো ধৈর্য ধরতে বলছিস? তো কি বলবো? আর কিছু বলার আছে? তুই কি মুভ অন করতে পারবি বা চাচ্ছিস? আমি বাংলাদেশে আর থাকতে চাই না, বাহিরে যাব। অরিন থমকানো দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সে। অরিন বলল, দোস্ত তুই পাগল? মাথা খারাপ হয়ে গেছে? তোর মেডিকেলে পড়ার স্বপ্ন চুরমার হয়ে যাবে। পূর্ব ভাইয়াকে ভুলতে পারবি? চাচা চাচুকে ছেড়ে থাকতে পারবি? সব কিছু ছেড়ে আগাতে পারবি? আমি দীর্ঘশ্বাস ছাড়ি, নরম কণ্ঠে বলি, আমাদের জীবন প্রজাপতির মতন অনেকটা। প্রজাপতি যেমন এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকে না, তেমনি আমাদের জীবনও এক জায়গায় স্থির থাকে না। এগিয়ে যায় যেমনটা প্রজাপতির ক্ষেত্রে, বেশিক্ষণ এক জায়গায় থাকে না, উড়ে বেড়ায় মধুর সন্ধানে, আর আমরা সুখের সন্ধানে। অরিন অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে। হয়তো আমি এতটা শক্ত হয়েছে মেনে নিতে পারছে না। ছোট থেকেই নরম মনের শান্ত প্রকৃতির মানুষ আমি। বাবা ভাইরা আমায় খুব নাজুকভাবে বড় করেছে, কখনো কষ্ট কি বুঝিনি। তবে আজ যেখানে সবচেয়ে বড় কষ্ট পেয়েছি, সেখানে হঠাৎ করে নিজেকে এতটা শক্ত করলাম কিভাবে, তা আমি নিজেই মেনে নিতে পারছি না। অরিন বলল, তোর ডিসিশন কি ফাইনাল? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। অরিন ফের বলল, ওকে ফাইন। কোন দেশে যাবি? কানাডা চল আমাদের সাথে। না, কানাডা যাব না, অন্য কোথাও যাব। ওখানে গেলে পূর্ব ভাইয়া খুঁজে পেয়ে যাবেন। সবার আড়ালে কোনো একদিন সুইজারল্যান্ড চলে যাব। অরিন অসহায় মুখে বলল, আর একবার ভেবে দেখ দোল পাখি, তোর স্বপ্ন সব মাটি হয়ে যাবে। তোর সাদা অ্যাপ্রন পরার স্বপ্নটা ভেঙে যাবে। পারবি সহ্য করতে? চোখে এসে জমা পানি অরিনের বর্তমান কথা শুনে টুপ করে গড়িয়ে পড়ে। শত চেষ্টা করে আটকানো যায়নি, সে নিজের ইচ্ছেতে গড়িয়ে পড়েছে। আমি বুকে পাথর চাপা দিয়ে বহু কষ্টে বলি, ডাক্তার হওয়ার স্বপ্নটা না হয় স্বপ্ন হিসেবেই থাক অরি। বেঁচে থাকলে বাচ্চা কাচ্চাকে ডাক্তারি পড়াবো, নয়তো সুইজারল্যান্ড গিয়ে চেষ্টা করবো কোনো মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দেওয়ার, বুঝলি? অরিন হঠাৎ আমায় জড়িয়ে ধরে খুব শক্ত করে, নিম্নস্বরে বলে, বড় হয়ে গেছিস দোল পাখি। আমি হেসে দিই। সেই হাসির মাঝে লুকিয়ে আছে শত শত কষ্টের ছাপ। এয়ারপোর্ট অরিনকে বিদায় দিয়ে আলাদা গাড়িতে একা একা ড্রাইভ করতে করতে আগের সেই জায়গাটা যাই, নদীর পাড়ে।
মন ভালো করার অন্যতম স্থান এটা আমার। কিছু দূর যেতেই সামনে এসে পড়ে কয়েকজন লোক। তাদের সবার হাতে রিভলভার, একদম ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। আমি আচানক ভয় পেয়ে যাই, ভীত কণ্ঠে বলি, কারা আপনারা? কিছু বলবেন? এভাবে দাঁড়ালেন কেন? লোকগুলো নিশ্চয়। হঠাৎ পেছন থেকে কেউ কর্কশ কণ্ঠে বলল, ওদের তোমরা দিয়ে কোনো কাজ নেই মিস মেহরুজ, আমরা তোমার দিয়ে কাজ। চট জলদি পিছিয়ে তাকাই। একজন লোক দাঁড়িয়ে, 20 থেকে 25 বছরের, হলুদ দাঁত দিয়ে বিশ্রী হাসি দিচ্ছে, তার হাতেও একটা রিভলভার। আমি থমথমে কণ্ঠে বলি, কি চাই আপনার? হ্যাঁ, এভাবে পথ আটকে দাঁড়ালেন যে? লোকটি এগিয়ে এসে দ্রুত পায়ে ভরকে গিয়ে পিছিয়ে যেতে নিলেই উপস্থিত লোকজনদের মধ্য হতে একজন আমার পায়ে লাথি দেয়, যার ফলস্বরূপ মাটিতে মুখ থুবড়ে পড়ে যায়। এতে করে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি রেগে যায়। সে বলল, ওই কুত্তা, এ শরীরে লাথি দিলি কেন? এটার প্রফেশনাল মাল বুঝছস? এর খাতিরদারি করতে হইব বেশি, নাহলে স্যার আমাকেও সবগুলো মায়েরা ফেলবো। কাচুমাচু মুখ করে সে বলল, সরি ফাহিম ভাই, আর লাথি দিমু না, মায়েরা পালাইতে নিছিল তাই লাথি মারছি পায়ে। ফাহিম নামে ছেলেটি এবার পূর্ণ দৃষ্টি আমাতে দেয়, লোভাতুর দৃষ্টি। আমি ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছি। ফাহিম আমার পাশে বসে পড়ে, ইঞ্জেকশন বের করে হাতের আগে পুশ করে এক সিরিঞ্জ রক্ত নিয়ে সামনে গাড়ি নিয়ে সামনে যায়। আমি চুপিসারে মাটিতে পড়ে আছি, মাথা ব্যথা করছে খুব। চিন্তায় চিন্তায় বোধ হয় জ্বর এসে পড়েছে। লোকটা আমার রক্ত নিল কেন? ফাহিম হঠাৎ হাতে থাকা সিরিঞ্জে মাটিতে জোরে ছুঁড়ে ফেলে, অতঃপর নিজের ফোন বের করে কর্কশ কণ্ঠে বলল, স্যার, আমাদের সন্দেহ ঠিক, আরা ম্যাডাম দেনাই ডলারে ইঞ্জেকশন পূর্বের সাথে মিলে আমাদের ধোকা দিচ্ছে। ওপাশ থেকে কি বললো জান আমার, তবে প্রথম লাইনটা কিছুটা শুনতে পেরেছি, যা আমার বোধগম্য হয়নি। কি হচ্ছে এসব? ফাহিম ফের বলল, আচ্ছা স্যার, আমি ইঞ্জেকশন দিতাছি নতুনটা, 4টা দিমু, তাহলে তাড়াতাড়ি মরবো। ফোন রেখে দেয় ফাহিম। গাড়ির ভেতর থেকে হাতে কিছু ইঞ্জেকশন নিয়ে এগিয়ে আসে আমার দিকে। আমি নড়াচড়া করার জন্য হাঁসফাঁস করছি, কিন্তু পারছি না। হঠাৎ করে বেশ দুর্বল লাগতে শুরু করে। ফাহিম আমার পাশে বসে এক হাত টেনে ধরে, সাথে করে নিয়ে আসা ইঞ্জেকশনগুলো এক এক করে পুশ করে দেয় আমার হাতের রগে। এতটাই দুর্বল ছিলাম, চোখের পাতা আলতো করে খোলা রাখা ছাড়া আর কিছুই করতে পারিনি। ইঞ্জেকশন দেওয়ার পর হাত ঝাড়া মেরে মাটিতে ফেলে দিয়ে চলে যায় ফাহিম নামক লোকটি আর তার দলবল। আমি চেয়ে থাকার এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই। সাবেক আর্মি অফিসার জোহান আবরারের একমাত্র মেয়েকে জঙ্গি গোষ্ঠীর ক্যান্সারের বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছেন, তবে বিষ পুরোপুরি বাড়িতে ছড়িয়ে না যাওয়াতেই ডাক্তাররা সেই বিষ শরীর থেকে বের করতে সক্ষম হয়েছেন। 5 জন আটক হয়েছেন জঙ্গি গোষ্ঠীর, তবে আটক হওয়ার পর জেলে নেওয়ার সময় রাস্তার মাঝে 5 জন হার্ট অ্যাটাকে মারা যান। পুলিশ ধারণা করছে তাদের প্ল্যান করে হার্ট অ্যাটাক করানো হয়েছে। ফাহাদ, এই ছিল এখনকার খবর। গড়গড় করে এক সাংবাদিক টিভিতে এই কথাগুলো বলছিল। আমি টিভি থেকে দৃষ্টি সরিয়ে আমার বাম পাশে বসে থাকা পূর্ব ভাইয়ার দিকে তাকাই। তার মুখ পানে গাম্ভীর্যতার ছাপ বহমান, ছুরি দিয়ে ফল কাটছেন তিনি। আবার মাঝে মধ্যে আমার হাতে লাগানো স্যালাইনের ক্যানেলের দিকে তাকাচ্ছেন। স্যালাইন শেষ হয়ে যাওয়ার আর বেশি সময় নেই, যে কোনো সময় শেষ হবে। সাথে সাথে না খুললে স্যালাইনের ব্যাগে রক্তে ভরে যাবে, তাই বারবার তাকাচ্ছেন তিনি। আমি হতভম্ব, মনে জমে থাকা প্রশ্নের উত্তর জানার জন্য ব্যাকুল আমি। কি হয়ে গেল এসব? টিভিতে এইসব নিউজ, আমি হসপিটালে, পাশে পূর্ব ভাই। কৌতূহল না দমিয়ে রাখতে পেরে দিশেহারা হয়ে বলি, এসব কি পূর্ব ভাইয়া? টিভিতে নিউজ, আমি হসপিটালে কিভাবে আসলাম? পূর্ব ভাইয়া আমার প্রশ্নে নিজের কাজ বন্ধ করেনি, বরং আগের থেকে মনোযোগী হয়ে ফল কাটছেন, যেন আমার প্রশ্নে তার কানেই যায়নি। আমি মাথা ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকাই। টাইম দেখে চক্ষু চড়ক আছে, সকাল 9টা বেজে 10 মিনিট। কিন্তু কাল যখন আমি জ্ঞান হারিয়েছিলাম তখন মিনিমাম 12টা বাজে। তার মানে একদিন যাবত আমি বেহুশ ছিলাম। আমি অবাক কণ্ঠে বলি, 9টা 10 বাজে? তার মানে আমি একদিন যাবত সেন্সলেস ছিলাম। এবার পূর্ব ভাইয়া নড়ে চড়ে বসলেন, মাথা তুলেন তিনি। এতক্ষণ মাথা নিচু ছিল তার চেহারা দেখতেই আটকে উঠি এক প্রকার। চোখ জোড়া প্রচণ্ড লাল, হালকা ফুলে আছে, রক্তিম ঠোঁট জোড়া শুকিয়ে কাট। তিনি ফিচল কণ্ঠে বললেন, পূর্ব ভাইয়া কথাটা বলার পরই হুড়মুড়িয়ে কাছে এসে আমায় জড়িয়ে ধরেন, কাঁধে মাথা রেখে জোরে জোরে শ্বাস টানতে থাকেন। আমি হতবিহ্বল, মন নিভৃত থেকে বলছে তাকে জড়িয়ে ধরতে,
তার অস্তিত্বে নিজের অবস্থান খুঁজে নিতে। কিন্তু পরক্ষণে মনে পড়ে সেই দিনগুলোর কথা, কতটা পেইন ইগনোর করেছেন তিনি। অযাচিত কারণে অপমান করে আমার গায়ে হাত পর্যন্ত তুলেছেন। আমি চেপে থাকা অভিমানের কারণে ধাক্কা দিই পূর্ব ভাইয়াকে, ছিটকে দূরে সরে যান তিনি। দৃষ্টি স্বাভাবিক, যেন এমন কিছু হবে তা আগে থেকেই জানতেন। আমি কাট কণ্ঠে বলি, খবরদার দরদ দেখাতে আসবেন না। আপনার এই দরদ রাস্তার কুকুরকে দেখান। অসভ্য লোক, নিজের প্রয়োজনে কাছে টেনে নেবেন, আবার অপ্রয়োজনে ফুরিয়ে গেলেই একদম ছুঁড়ে মারবেন আমাকে। না, আপনার কি আমাকে দাসী মনে হয়? হ্যাঁ। শুরুটা শান্তভাবে করলেও শেষের দিকে রেগে কটমট হয়ে যায়। ভেতরে জমে থাকা অভিমানগুলো বরফে রূপান্তরিত হয়। ইচ্ছে করছে পূর্ব ভাইয়াকে ক্ষত বিক্ষত করে দিতে। তার চেহারা এই মুহূর্তে দেখতে ইচ্ছে করছে না। পূর্ব ভাইয়া ফের এগোলেন, তবে আমার স্পর্শ করলেন না। আমার পাশে বসে ধীর কণ্ঠে বললেন, তুই দাসী না, তুই আমার রানী দুলপুরি, আমার সাম্রাজ্যের রানী তুই। কেঁপে উঠে পিছু সরে যায়। স্যালাইন শেষ। তা দেখে পূর্ব ভাইয়া চট জলদি কাছে এসে হাত থেকে খুব ধীরে সুস্থে স্যালাইনের ক্যানেলা খুলে ফেলেন। আমি এবার হাত টানাটানি করলাম না। তিনি তার কাজ সম্পূর্ণ আমার দিকে মনোযোগী দৃষ্টি দেন। অতঃপর বললেন, একটা চুমু খাই দুলপুরি, জাস্ট একটা। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। তার কথায় ভরকে যাই। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকার এক পর্যায়ে আমি জোর গলায় বলি, ফাজলামো করছেন আমার সাথে? বেরিয়ে যান। আপু, আম্মু, ভাইয়া, চাচা, চাচু তারা কোথায়? আমি তাদের কাছে যাব। ডাকুন তাদেরকে। তারা এখন আসবে না, সবাই আমাদের প্রাইভেসি দেওয়ার জন্য বাইরে গিয়েছে। আবার ফাজলামো? আপনি যান তো এখান থেকে। রাগে গজগজ করে বলি তাকে। তবে তিনি শান্ত কণ্ঠে বললেন, আমার উপর এত রাগ কেন দুলপুরি? আপনি জানেন সেই কারণটা। এই যে এখন ভাল ব্যবহার করছেন, একটু পরে দেখা যাবে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বসে আছেন। পূর্ব ভাইয়া হাসেন। হাসিটা অন্যরকম, চাপা কষ্টে জর্জরিত। তিনি শীতল কণ্ঠে বললেন, আর কোনোদিনও তোর গায়ে হাত তুলবো না। সেদিন তোকে দুটো থাপ্পড় মেরে আমি আমার নিজের হাত ছুরি দিয়ে কেটে ক্ষতবিক্ষত করেছি। থাপ্পড়গুলো তোর গালে পড়লো, তার কষ্ট ব্যথা আমার বুকে এসে লেগেছে। এখন আর তোকে দূরে সরিয়ে রাখতে হবে না, সব কিছু সলভ হয়ে গিয়েছে। আমি বাঁকা চোখে তাকাই তার দিকে। সন্ধিহান কণ্ঠে বলি, মানে কি বলছেন এসব? খুলে বলুন। বলবো, তার আগে ফ্রুটসগুলো খেয়ে নে। তুই উইক অনেক, রক্ত চেঞ্জ করা হয়েছে বিষের প্রতিক্রিয়া সরাতে। আমি প্লেট হাতে নিই, এক পিস মুখে নিয়ে তাকে ইশারা করে বলি, শুরু করুন। পূর্ব ভাইয়া উঠে দাঁড়িয়ে সোফায় গিয়ে গা এলিয়ে দেন। আমার দিকে তাকিয়ে বললেন, ওরা যে মেজো চাচুর আপন মেয়ে না, জানিস? হ্যাঁ, আম্মু বলেছে। ওরা আপুর 10 বছর বয়স, তখন তাকে মেজো চাচু রাস্তা থেকে আহত অবস্থায় পায়। আপু অনাথ ছিল, আর মেজো চাচুর কোনো বাচ্চা হচ্ছিল না দেখে মেজো চাচু ওরা আপুকে নিজের মেয়ে হিসেবে বড় করেন। তার কয়েক বছর পরই তো অরিন হয়। ওরা অনাথ না, ওর বাবা মা ভাই সবাই আছে। চমকিত দৃষ্টিতে তাকিয়েছি পূর্ব ভাইয়ার দিকে। হাতে থাকা আপেলের টুকরোটা ফট করে প্লেটে পড়ে যায়। বিস্ময় নিয়ে বলি, সিরিয়াসলি? তাহলে আপুর বাবা মা কোথায়? ওরার বাবা মাকে জঙ্গি গোষ্ঠীর লিডার আটকিয়ে রেখেছে। কারণটা ওরাকে ব্ল্যাকমেল করে আমাদের পরিবারের ক্ষতি করা। তারা সবাইকে ছেড়ে ওরাকে চুজ করেছিল, আর আমাদের পরিবারের থার্ড পার্সন হিসেবে ঢুকিয়ে দেয়। ওর বাবা মা ভাইকে আটকে রেখে ব্ল্যাকমেল করে। আমাদের পরিবারের ক্ষতি না করতে পারলে তারা ওরার পরিবারকে মেরে ফেলবে এমন হুমকি ধমকি দেয়। ওরা না চাইতেও খারাপ কাজে জড়িত হয়। 10 বছর বয়স থেকেই ওর ব্রেন ওয়াশ করা হয়েছে। এক দফা শক পেয়ে আরেক দফা সহ্য হলো না। উতলা হয়ে বলি, আমাদের পরিবারের ক্ষতি কারা করতে চায় আর কেন? পূর্ব ভাইয়া উঠে দাঁড়ালেন। আমার সামনে এসে প্লেট থেকে ফল তুলে মুখে দিয়ে বললেন, কারা করতে চায় আই ডোন্ট নো, তবে তাদের সাথে আমাদের পরিবারের বহু পুরাতন শত্রুতা। শুধু তাদের সাথেই না, বাংলাদেশের সাথে শত্রুতা। বাংলাদেশের ক্ষতি চায় তারা। এমন অনেক নিরীহ বাঙালিকে মেরেছে যাদের ছিল না কোনো দোষ। 26 বছর পেরিয়ে গেছে, এখনও কেউ ওদের ধরতে পারেনি। না পুলিশ, র্যাব, কেউ না। খুব ধূর্ত ওরা। আমি ভীত কণ্ঠে বলি, আমাদের পরিবারের সাথে কিসের শত্রুতা হতে পারে? আমাদের ক্ষতিই কেন চায়? জানতে পারিনি এখনো, কোনো প্রমাণ ফেলে রাখেনি। যেই 5 জন ওদের আন্ডারে কাজ করতো, বাংলাদেশ থেকে তারা মারা গিয়েছে। আচ্ছা, আমি ভেবেছিলাম লুকিয়ে রেখে ব্যাপারটা সলভ করব, কিন্তু তার আগেই সব ভাইরাল করে দেয় কেউ। সে আমার কাছের কেউই হবে নিশ্চিত। এখন বাংলাদেশের সবাই জানে এই ব্যাপারে, তাই ওরা আরও সতর্ক হয়ে গিয়েছে।
নেক্সট যেই পদক্ষেপ নিবে সেটা ভয়াবহ হবে। ভয়ের তো চাহনি দিয়ে চেয়ে আছে। এত কিছু হয়ে গিয়েছে। পূর্ব ভাইয়া আমার দিকে তাকিয়ে বলেন, ভয় পাস না, আমি আছি না, কিচ্ছু হবে না। আশ্বস্ততে মাথা নাড়িয়ে সায় জানাই। ফের বলি, ওরা আমাকে কিসের ইঞ্জেকশন দিয়েছিল? ক্যান্সারের বিষ। এটা নতুন ভাইরাস, চীনের ল্যাব থেকে চুরি করে এনেছে এই বিষ, নয়তো টাকা দিয়ে কিনে। কারণ এই বিষ মার্কেটে পাওয়া যায় না, যেভাবে আনুক এটা জালিয়াতি করে এনেছে। এই ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল অরার উপর ওরা ইঞ্জেকশন দেয়া আর আমাদের ফ্যামিলির পার্সোনাল ইনফরমেশন নেয়ার দায়িত্ব আরোপ করেছিল। ওরা যেদিন দেশে আসে তার 2 দিন পর ও আমাকে সব ঘটনা জানায়। আমি সাথে সাথে ভেবে নিই অ্যাক্টিং করব। ওরা চাইতো যাতে আমি ওরার সাথে ক্লোজ হয়ে যাই আর তুই কষ্ট পাস। ঘুরে ফিরে এই এক জায়গাতেই আটকাতো, তোকে কষ্ট দেয়া। পরিবারের অন্য সদস্যদের এখনো কোনো ক্ষতি করেনি। কেন এটা চাইছে তা জানতে পারিনি এখনো, আর না জানা সম্ভব। সব কিছু ফাঁস হয়ে গিয়েছে। আমি আটকে উঠে বলি, ওরা আপুর বাবা মা ওনারা ঠিক আছেন? ওদের কানাডায় রাখা হয়েছিল, ওখানকার পুলিশের তত্ত্বাবধানে সেফ আছে তারা। স্বস্তির শ্বাস ফেলি। আরও অনেক প্রশ্ন ছিল, তবে তার উত্তর পাওয়া সম্ভব নয়। আমি হঠাৎ চমকে বলি, আপনি এত কিছু জানলেন কি করে? পূর্ব ভাইয়া রহস্যময়ী হাসি দেন। আমি তা দেখে ফের বলি, আপনার কাছে রিভলভার কোথা থেকে আসলো? ফার্জকে? ফুয়াদ মানে আপনার পিয়ে আপনাকে ফার্জ বলে সম্বোধন কেন করলো? প্লিজ বলুন না, আপনি কি কোনো মাফিয়া টাফিয়া নাকি? পূর্ব ভাইয়াকে এই প্রথমবারের মতো চমকাতে দেখলাম। তার মানে আমার বলা কথাটি ভুল? পূর্ব ভাইয়া বললেন, লাইক সিরিয়াসলি, তোকে আমার মাফিয়া মনে হয়? এই বাজে পেশায় আমি যাব? স্টুপিড। তাহলে আপনি কে? গোয়েন্দা বিভাগে সিনিয়র অফিসার। গম্ভীর কণ্ঠে বললেন তিনি। আমি বিস্ময় নিয়ে চেয়ে আছি। ঠোঁট দুটো গোল গোল করে বলি, হোয়াট? অবাকের চরম পর্যায়ে অতিক্রম করে ফেললাম বোধহয়। মানে একটা মানুষ একসাথে এত কিছু কিভাবে হয়? বিজনেসম্যান, দেন সিঙ্গার, অ্যান্ড নাও গোয়েন্দা বিভাগের সিনিয়র অফিসার। মাই গড! পূর্ব ভাইয়া বললেন, এইভাবে তাকিয়ে আছিস কেন? ফ্রুটস ফিনিশ কর ফাস্ট। আমি কিছু বলতে নেব তার আগে দরজা ভিড়িয়ে হন্তদন্ত হয়ে প্রবেশ করে নীরব। ওকে দেখে খানিক অবাক হই। নীরব বলল, পূর্ব ভাই, কাজী আনছি। দোলের বাবা আমাদের এই পাঞ্জাবিটা দিল। আপনি যান, চেঞ্জ করে আসেন, বিয়ে পড়ানো শুরু করব। দিশাহারা চোখে পূর্ব ভাইয়ার দিকে তাকাই। তিনি মিটি মিটি হাসছেন। উঠে দাঁড়িয়ে নীরবের কাছে যান। আমি বলি, বিয়ে? কার বিয়ে? নীরব দাঁত কেলিয়ে বলল, কেন? তোর তোর আর পূর্ব ভাইয়ের? ভাইয়া তোরে রাস্তা থেকে তুলে এনে সবাইকে বললো আজকেই তোকে বিয়ে করবে, তাই হসপিটালেই কাজে আনছি। তড়িৎ গতিতে ঘাড় বাঁকিয়ে পূর্ব ভাইয়ার দিকে তাকায়। তিনি চোখ টিপ মেরে ইশারায় বললেন, ওয়েট করবো, আজ একদম নিজের করে নিব তোমায়। বলেই তিনি চলে গেলেন। আমি এখনো শকে। হচ্ছেটা কি? বিয়ে? লাল রঙের একটা ওড়না মাথায় দিয়ে চুপিসারে বসে আছি হসপিটালের বেডে। ওরা আপু পাশে বসে মিষ্টি হেসে কথা বলছেন। অতঃপর সেই ক্ষণটা থমকে এসে দাঁড়ালো। কাজে কবুল বলতে বলল। আমি বেশ সময় নিই। বাবা মায়ের দিকে তাকাতেই তারা ইশারায় কবুল বলতে বললেন। আমি কয়েক ফোঁটা চোখের পানি ফেলে লম্বা সময় নিয়ে কবুল করে দিই। সবাই আলহামদুলিল্লাহ বললেন। কাজে বলল, আলহামদুলিল্লাহ, বিয়ে হয়ে গেছে তাদের। ফায়াজ, আবরার, পূর্বা আর মেহরুজ দোলা, এরা দুজন এখন থেকে স্বামী স্ত্রী। আমি চোখ বন্ধ করিনি। প্রশান্তি অনুভূত হচ্ছে। পূর্ব ভাইয়া এখন সম্পূর্ণরূপে আমার। ওরা আপু বলল, আরে তুই কাঁদছিস কেন? পূর্ব যদি দেখি আমাদের 12টা বাজিয়ে দেবে। বলে আপু হাসলেন। আমি মৃদু হেসে মাথা নিচু করে নিই। বাবা মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে একে একে সবাই চলে যান। খানিক বাদে আসেন পূর্ব ভাইয়া। তার মুখে তৃপ্তির হাসি। তিনি বড় বড় পা ফেলে এগিয়ে এসে আমায় কোনো কথা বলতে না দিয়ে আমার ওষ্ঠদয় তার ওষ্ঠধার মাঝে পরম আবেশে আঁকলে নেন। চমকে গিয়ে তার পাঞ্জাবির কলার আঁকড়ে ধরি আমি। সে ব্যস্ত আমার অযত্নহরের মাঝে। কড়া রোদের তাপদাহ চারিদিকে। থাই গ্লাসের মোটা পর্দা ভেদ করে এক চিলতে রোদ প্রবেশ করে কেবিনে। পিটপিট করে চোখ খুলতে ভেসে ওঠে পূর্ব ভাইয়ের চেহারা। কানে ভেসে আসে তার হৃৎস্পন্দনের ধকধক শব্দ। খুব সাবধানে উঠে বসি যাতে তার ঘুম না ভাঙে। পূর্ব ভাইয়ের বুকে ঘুমিয়েছিলাম এতক্ষণ যাবৎ। সেই ঘন্টায় তিনি হুট করে আমার ওষ্ঠদয় ছেড়ে তাড়া দেয় ঘুমানোর জন্য। ডাক্তারের নির্দেশ এটা। শরীর উইক হওয়াতে ঘুম প্রয়োজন ছিল।
তবে আমি জেদ ধরেছিলাম ঘুমোবো না, ঘুম আসছিল না একদমই। এক পর্যায়ে তিনি আমার পাশে শুয়ে পড়ে আমার হাত ধরে হ্যাচকা টান মেরে তার বুকে ফেলেন। কঠিন স্বরে বললেন, ঘুমা, উঠবে না আর একবারও, তাহলে ঠাঁটিয়ে এক চড় মারবো সব কিছু উপেক্ষা করে। প্রথমে রাগে দৃষ্টি নিক্ষেপ করলেও পরক্ষণে তার বুকে মাথা দিয়ে তিনি আলতো হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। ক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ি। দুপুর 2টো বাজে। ধীরে তার হাত আমার পিঠ থেকে সরিয়ে দিতেই তিনি নড়ে চড়ে বসেন। উঠে বসলেন তিনি, কড়া কণ্ঠে বললেন, কই যাচ্ছিস? বেড থেকে নামতে মানা করেছিলাম না? আমি আমতামতা করে বলি, মানে ওয়াশরুমে যাব। দাঁতে দাঁত চেপে তিনি ফের বললেন, তো আমাকে কি ডাকা যেত না? এখন যদি মাথা ঘুরে পড়ে যেতি? দেখ দোলপুরি, তোর বডির প্রায় 80% ব্লাড চেঞ্জ করা হয়েছে। একদিন পুরো সেন্সলেস ছিলি, তুই বড্ড উইক এখনো। করুণ স্বরে বললেন তিনি শেষের কথাটি। আমি বলি, আপনি ঘুমিয়েছিলেন, আপনি তো সে কতদিন ধরে ঠিকমতো ঘুমাননি, তাই ডাকিনি, সরি। পূর্ব ভাইয়া এগিয়ে এসে আমার বুকে চেপে ধরলেন, ধীর কণ্ঠে বললেন, আমার চিন্তা করা লাগবে না তোর, নিজের খেয়াল রাখবি ঠিক মতো। এখন থেকে না নিলেও চলবে, আমি কেয়ার নেব। স্বস্তির শ্বাস ছাড়ি। কোথাও যেন ভয় অনুভূত হচ্ছে। এসবের প্রাপ্য তো আমি, তাহলে এমন অপরাধমূলক অনুভূতি কেন হচ্ছে? কিছু ভুল করছি না তো? গম্ভীর মুখ নিয়ে আমার পাশে বসে আছেন পূর্ব ভাইয়া। তিনি মুখশ্রীতে গম্ভীর ভাব বহমান রাখলেও তিনি যে বেশ রেগে আছেন তা আমি ভালো করেই জানি। পূর্ব ভাইয়ার এই রাগের কারণটা বাবার সিদ্ধান্ত। বাবার সিদ্ধান্তটা ছিল এরূপ, দেখো পূর্ব, তোমার জেদের কারণে আজ এই অবস্থায় দোলের বিয়ে দিয়েছি, কিন্তু তুমি আমার মেয়েকে নিজের কাছে রাখতে পারবে না। ও এখনো ছোট, 18তে পা রাখলো, 9 মাস হয়েছে। আমরা এখনই ওকে শ্বশুর বাড়িতে পাঠাতে চাই না। যদিও জানি তুমি ওর পূর্ণ কেয়ার করবে, কিন্তু আমাদের মেয়েকে আমরা 21 বছর হওয়ার আগ পর্যন্ত তোমার কাছে দিচ্ছি না। বিয়েটাও অ্যানাউন্সমেন্ট হবে না। দোলের সঠিক বয়স হলে অফিসিয়ালি ওর বিয়ে অ্যানাউন্সমেন্ট করে ধুমধাম করে বিয়ে দেব। পূর্ব ভাইয়া কথাটা শোনার পর বেশ রেগে গিয়েছিলেন, তবে সে নিজের রাগ সংযত করে সোফায় বসে পড়ে। ড্রয়িং রুমে এবার দৃষ্টি এখন পূর্ব ভাইয়ার উপর। হসপিটাল থেকে রিলাইজ দিয়েছে আমাকে, ইচ্ছে করে দেয়নি। আমি পূর্ব ভাইয়াকে ব্ল্যাকমেল করে ডাক্তারদের ধমকে ধামকে রিলাইজ করান। এতে অবশ্য রেগে তিনি আমার ওপর, তবে আমার জেদের কাছে সে আত্মসমর্পণ করেছেন। পূর্ব ভাইয়া মৌনতা কাটিয়ে বললেন, এমন সিদ্ধান্ত নেওয়ার মানে কি চাচু? আমি কি দোলের খেয়াল রাখতে পারবো না? ইনফ্যাক্ট এতদিন ধরে তো আমি ওর সিকিউরিটি দিচ্ছি। তার কণ্ঠে ব্যাকুলতার ছাপ। বড় চাচি মলিন চোখে তাকিয়ে আছে। সেটা বুঝলাম, কিন্তু তুমি আগে নিজের কোম্পানিতে ফোকাস করো বাবা। এত কষ্ট, এত শ্রম দিয়ে এত দূর নিয়ে এসেছো কোম্পানিটাকে, মাঝপথে লস খেলে তখন কিভাবে সামাল দিবে? নতুন ডিল পেয়েছো 50 কোটি টাকার, এটা তো অভ্র একা সামলাতে পারবে না। তুমি বরং কানাডা চলে যাও, দোলও পড়াশোনা শেষ করুক। পূর্ব ভাইয়ার চোখ মুখে অসহায়ত্বের ছাপ। এবার বড় চাচু বললেন, জোহান যা বলেছে তাই তুমি করবে পূর্ব। কানাডা যাও, আমাদের সেফটি র্যাপ দিবে, সিকিউরিটি আগে থেকে করা করব। কড়া সিকিউরিটি তো আগেই ছিল। আশফি যে দোলকে কিডন্যাপ করলো, কিছু করতে পেরেছে? কড়া কণ্ঠে বলল পূর্ব ভাইয়া। বড় চাচু থতমত খেলেন। তিনি বললেন, আগের বার থেকে আরও সাবধান হব, কিন্তু তোমার কানাডা যাওয়াটা জরুরি। যাব না আমি, দরকার হলে দোলকে নিয়ে যাব। হ্যাঁ কানা, যা খুশি করো, কোম্পানির লস হলেও কিছু যায় আসে না আমার। কথাটা বলে পূর্ব ভাইয়া চলে গেলেন উপরে। অসহায় মুখে চেয়েই আছে চাচুরা। পূর্ব ভাইয়ার কোম্পানি থেকে বেশ বড় একটা অ্যামাউন্ট আসে, আর সেখান থেকে চাচুরার টাকা নিয়ে তাদের বাংলাদেশে থাকা 2টো পোশাক ফ্যাক্টরিতে ইনভেস্ট করেন। তাছাড়া পূর্ব ভাই তার এই কোম্পানির পেছনে গণখাটুনি করেছেন। মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে কোম্পানির পিছে পড়েছিলেন, যার কারণে তার কোম্পানির সুনাম কানাডাতে বেশ ভালো। এই কোম্পানির প্রতিষ্ঠাতা বড় চাচু, তারপর অব্র ভাইয়া আর পূর্ব ভাইয়ের পিছনে লেগে থাকেন। সব থেকে বেশি সময় মেধা শ্রম দিয়েছেন পূর্ব ভাইয়া, তাই বড় চাচু কোম্পানিটা তার নামে লিখে দিয়েছে। তবুও পূর্ব ভাই সব জায়গায় বলেন কোম্পানির প্রতিষ্ঠাতা তার বাবা এবং মালিকও সে। কোম্পানিটায় অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে, তাই হয়তো হেলাফেলা করতে বারণ করছে চাচু। কিন্তু পূর্ব ভাইয়া আদৌকে যাবেন কেন যায়? ড্রয়িং রুম থেকে চলে গেলেন সবাই, থেকে গেলেন বড় চাচি। বড় চাচি এগিয়ে আসলেন আমার কাছে, কোমল কণ্ঠে বললেন,
আমার ছেলেটা তোকে ছাড়া কিছুই বোঝে না রে মা। যখন ও তোকে প্রথম দেখে তখন থেকেই ওর মনে সুপ্ত অনুভূতি ছিল তোকে নিয়ে। এই অনুভূতি থাকতে ও তোর সাথে খারাপ ব্যবহার করতো, কিন্তু এক সময় না পেরে ভালোবেসে ফেলে তোকে পাগলের মতন। আমাকেই বলেছিল প্রথম এই কথা। আমি মাথা নিচু করে শুনছিলাম চাচির কথা। অবাক লাগছে, তাহলে ছোটবেলার সেই খারাপ ব্যবহার এই কারণে? বড় চাচি আমার মাথায় হাত রেখে বললেন, একটা রিকোয়েস্ট করি মা, রাখবি? আমি ব্যাকুল হয়ে বলি, চাচি এভাবে বলছো কেন? রিকোয়েস্ট করার দরকার নেই, তুমি আমায় অর্ডার করো, যথাসম্ভব মানার চেষ্টা করব। বড় চাচি মুচকি হাসলেন, অতঃপর তিনি বললেন, তুই পূর্বকে একটু বোঝা কানাডা যেতে। এই ডিল হাত থেকে চলে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে কোম্পানির। পূর্বের অতি কষ্ট করে গড়ে তোলা এত বড় কোম্পানি নিমেষেই বন্ধ হয়ে যাবে। এমনিতেই কোম্পানিটা গত বছর 30 কোটি টাকা লস হয়ে যাবে। পূর্ব যতই মুখে বলুক ওর কিছু আসে যায় না, কিন্তু আমি জানি ওর কাছে এই কোম্পানিটা কি। তুই একটু পূর্বকে বোঝা না মা, আমি শিওর পূর্ব তোর কথা মানবে। মাথা নিচু করে আছি, হৃৎপিণ্ড দপদপ করে লাফাচ্ছে। পূর্ব ভাইয়াকে ছাড়া আমি থাকতে পারবো তো? আমি আলতো হেসে চাচির উদ্দেশ্যে বলি, আচ্ছা চাচি বলবো, টেনশন করবেন না, পূর্ব ভাইয়া রাজি হয়ে যাবেন। চাচি তৃপ্তির হাসি দিলেন, কপালে একটা চুমু দিয়ে তিনি উঠে চলে গেলেন। আমি সেদিকে চেয়ে বুকের চাপ অনুভূত হচ্ছে। একদিকে ফ্যামিলির কথা ফালাতে পারবো না, অন্যদিকে পূর্ব ভাইয়াকে ছাড়া থাকতে হবে, ভাবতেই তিক্ত অনুভূত হচ্ছে। কি করব আমি? রাত 8টা, আধারে ছেয়ে আছে পুরো চারিপাশ। হিমশীতল বায়ু এসে শরীরে বাড়ি খেতেই ভালো লাগার শিহরণ বয়ে যায় শরীরে। আকাশে আজ চাঁদ উঠেছে। আজ পূর্ণিমা, চাঁদের পবিত্র আলোর চারিদিকে ছড়িয়ে চিকচিক করছে। ঠোঁটের কোণায় মৃদু হাসি নিয়ে পরিবেশ দেখতে ব্যস্ত আমি। পূর্ব ভাইয়ের সাথে কথা বলা হয়ে ওঠেনি, বাসায় নেই তিনি। স্নিগ্ধ পরি কি জানে তার হাসিতে আছে হৃৎস্পন্দন স্তব্ধ করে দেওয়ার অমায়িক শক্তি, চোখের পলক না ফেলার কঠিন আদেশ, শত রাতের ঘুম কেড়ে নেওয়ার একমাত্র পন্থা। চট জলদি পেছন ফিরে তাকাই, পূর্ব ভাইয়া বুকের বাপাশে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, দেয়ালে হেলান দিয়ে আসে। আমি দ্রুত পায়ে তার কাছে এগিয়ে গিয়ে অস্থির হয়ে বলি, কি হয়েছে? বুকে হাত দিয়ে আছেন কেন? ব্যথা করছে? পূর্ব ভাইয়া মৃদু হাসলেন, মধুমাখা হাসি। তিনি বললেন, ব্যথা করছে তো, খুব বেশিই ব্যথা। এখন তুই চট জলদি বুকের বাঁ পাশটায় নিজের ঠোঁট ছোঁয়াতো, ব্যথা কমে যাবে আমার। চোখ পাকিয়ে আমি বলি, অসভ্য লোক। বলে 1 সেকেন্ড সেখানে না দাঁড়িয়ে ফের ব্যালকনির কর্নারে চলে আসি। রেলিংয়ে হাত রেখে বাহিরে তাকাই, কিন্তু মন গহীন থেকে ছটফট করে পূর্ব ভাইকে এক নজর দেখার জন্য। চোরা চোখে তার দিকে তাকাতেই চোকাচোকি হয়ে যায় আমাদের। লজ্জায় দ্রুত মাথা ঘুরিয়ে সামনে তাকাই। লম্বা শ্বাস টেনে মনে মনে নিজেকে কয়েকটা কঠিন গালি দিয়ে ক্ষান্ত হই। আচানক অনুভব হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে। চোখ খুলে পেছে ঘুরতে নিব, তার আগে একজোড়া হাত আমার পেছন থেকে জড়িয়ে ধরে। আমার হাতের ওপর হাত রেখে কাঁধে থুতনি স্থাপন করে। বুঝতে 1 সেকেন্ডও লাগে না ব্যক্তিটাকে। অস্বস্তিজনিত কণ্ঠে বলি, পূর্ব ভাই কি করছেন? সরে দাঁড়ান, কেউ দেখলে কি বলবে? পূর্ব ভাইয়া পেছন থেকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরলেন, কাঁধে নাক ঘষে ধীর কণ্ঠে বললেন, কেউ কিছুই বলবে না, আমরা হাজব্যান্ড ওয়াইফ। সেটা শুধুমাত্র আমার কয়েকজন জানি, তাছাড়া বাবা দূরে থাকতে বলেছে না আপনাকে? হ্যাঁ। পূর্ব ভাইয়া ফোঁস করে শ্বাস ছাড়লেন, বিরক্ত মাখা কণ্ঠে বললেন, তোর বাবা এমন মির্জাফরি কেন করলো বলতো? বিয়ে করে এখন সিঙ্গেলদের মতো ঘুরে বেড়াতে হচ্ছে। এতটা অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ে করলাম, শেষে কিনা তোর বাবা গুটনামি করে দূরে সরিয়ে দিল। ডিসগাস্টিং। আমি কঠিন গলায় বলি, একদম বাবাকে নিয়ে আজেবাজে কথা বলবেন না আপনি, সরুন। ধাক্কা মেরে তাকে সরিয়ে দিই। পূর্ব ভাইয়ার পূর্ণ দৃষ্টি আমাতে। আমার ঘাড়ের পেছনে এক গাছের চুল ধরে সামনে আনতে নিলে আমি ফট করে বলি, আপনি কানাডা চলে যান পূর্ব ভাইয়া, প্লিজ। এটা আমার একটা রিকোয়েস্ট, এই প্রথম আপনার কাছে কিছু চাইছি, দেবেন না? পূর্ব ভাইয়া চোখ মুখ শক্ত করে নিলেন, চুয়াল শক্ত করে বললেন, অন্য যা চাইবি আমি তা আমার প্রাণের বদলে হলেও এনে দেব, কিন্তু তোর থেকে দূরে যাওয়ার কোনো কথা বলতে পারবি না। মাইন্ডেড। লম্বা লম্বা পা ফেলে চলে গেলেন তিনি। অসহায় চাহনি আমার। এখন কি করব? তাকে রাজি করাবো কিভাবে? হাও?